এই আলোচনা আপনার সাথে এই টেবিলেও আমরা করেছি এর আগেও। আমি শুধুমাত্র একটা জিনিস জানতে চাই যে পদ্ধতিগত স্বচ্ছতা এবং অংশগ্রহণ যদি নিশ্চিত না করা যায়, আপনার মনে হয় কিনা এটা, তাহলে সবচেয়ে ভালো উদ্দেশ্য অনেক সময় ব্যাহত হতে পারে। আপনি এটা মনে করেন কিনা? জি, আমি এটাকে মনে করি। আপনার কথার সাথে এটা আমি একমত। কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে মানে মিস ইনফরমেশন বা জাতিকে মিসলিডিং করার হচ্ছে। আপনি দেখবেন ভাই একটু আগে যেটা বললেন যে গুম কমিশনের ব্যাপারে যেটা বললেন যে গুম কমিশনের আইসিটি অ্যাক্ট এবং মানবাধিকার কমিশনের সাথে এখন দেখেন এই গুম কমিশনের যারা চেয়ারম্যান সহ যে সদস্যরা ছিলেন তারা পদত্যাগ করেছেন এবং তারা পদত্যাগ করার পরে তারা একটা ওপেন খোলা সিটি শেয়ার করেছেন না। আপনি যদি সেখানে দেখেন একদম উল্লেখ করে ধরে ধরে সরকার সংসদে কি বলছে আর হচ্ছে যে আসলে বাস্তবতা কি। এটা ধরে ধরে পয়েন্ট আকারে কিন্তু লিখেছেন। আমি যদি আপনাকে পড়ে শোনাই এখানে যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, যেমন একটা কথা ভাই বললেন যে এখানে প্রথমে এটা বলা হচ্ছে যে গুম কমিশনের সাথে আইসিটি অ্যাক্টের সাংঘর্ষিক। এখন আইসিটি অ্যাক্ট দিয়ে আপনি গুম কমিশনকে আইসিটি অ্যাক্টে কিসের বিচার করা হয়? আইসিটি অ্যাক্টে বিচার করা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ তো একটা ব্রডার স্কেল। আপনি একদম মানে এক ব্যক্তিগত আমাকে কেউ গুম করে ফেললো বা একজনকে গুম করে ফেললো, এটাকে আপনি কি মানবতা বিরোধী অপরাধের আওতায় ফেলতে পারবেন কিনা? এটা তো একটা ফৌজদারি অপরাধ। তাহলে ফৌজদারি অপরাধের বিচার করার জন্য তো আপনি মানবতা আইসিটি অ্যাক্ট দিয়ে সেটা তো এক ধরনের বিপর্যস্ততা হয় না, মানবতার প্রতিও তো আঘাত না। আঘাত যদি ব্রডার পার্সপেক্টিভ আপনি ফেললে তো হবে না। মানে এটা তো ব্রডার, মানে আইসিটি অ্যাক্ট মানবতা বিরোধী অপরাধ, এটা একটা ব্রডার স্কেল। কিন্তু ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মধ্যে যদি আপনি পার্থক্য করতে না পারেন তাহলে সেটা তো আপনি ভুল হবে। এখন একজন ব্যক্তিগতভাবে কাউকে গুম করা হলো, কোনো ব্যক্তি মানে প্রশাসন করুক বা কোনো ব্যক্তি যার আইন শৃঙ্খলার সাথে জড়িত তারা যদি করে, তাহলে সেটার জন্য যে বিচারটা হবে সেটা আপনার একটা ফৌজদারি অপরাধ, আপনি সেখানে বিচার করতে হবে আপনার হচ্ছে যে ফৌজদারি আইনের আওতায়। এখন সেটাকে তো লঘু আর গুরু এই তো বিষয় দাঁড়ায়, সেটা একটা বিষয় দাঁড়াইছে। আরেকটা বিষয় আছে, যেমন বাইরা বলতেছেন যে সময়সীমা নাই, কিন্তু এটা সত্য কথা না। মানে সময়সীমা দেওয়া আছে এবং আবার এমনও আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, জাতিকে ধারণা দেওয়া হচ্ছে যে মানে ওখানে লঘু শাস্তি আরো বড় শাস্তির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটাও একটা মানে ভুল ইনফরমেশন। কারণ হচ্ছে যে এখানে সুনির্দিষ্টভাবে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া আছে এবং সেটার সময়সীমা কতদিন, যদি 5 বছরের পর একটা লোককে পাওয়া না যায় এবং সেক্ষেত্রে তার ওই গুম থাকে, সে গুম থাকে, তাহলে সেটার জন্য মৃত্যুদণ্ডের কথা বলা আছে। তাহলে এর মানে হচ্ছে যে আসলে এখানে মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে সরকার এখানে গুমের একটা সংজ্ঞা, এখানে সংজ্ঞা দেওয়া হচ্ছে যে গুমের সংজ্ঞা কি? রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যদি কাউকে যদি গুম করা হয় বা কেউ যদি নিখোঁজ হয় তাহলে সেটা গুমের আওতায় পড়বে না। এখন এটা যদি আসে তাহলে এইটা আসলে আপনি বলেন যে যারা আসছে, শেখ হাসিনা ধরেন ইলিয়াস আলীকে গুম করেছে, তারপর হচ্ছে যে ভাই বললেন চৌধুরী আলমকে গুম করেছে, বা আমাদের ব্যারিস্টার আরমান বা ব্যারিস্টার আমাদের হচ্ছে যে আমান আল আজমি, তাদেরকে যে গ্রেফতার করেছে গুম করেছে, তাহলে এটা তো শেখ হাসিনা বলবে যে আমি রাষ্ট্রের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে গুম করেছে, তাদের সাথে রাষ্ট্রের নিরাপত্তা জড়িত। এই কথা বললে যদি আপনি একজন লোককে গুম করে ফেলা বা খুন করে ফেলা, শেষ করে দেওয়া, সরাই ফেলা দুনিয়া থেকে, এটা যদি জায়েজ হয়ে যায় তাহলে তো আপনি কোনোটাকে গুম করতে বলতে পারবেন না। এখন এইভাবে কথা হচ্ছে যে ভাইয়েরা আমাদের, আপনি যেই আজকে শিরোনাম দিয়েছেন, আপনি দেখেন আস্থার সংকট, তো এটা এখানে অবশ্যই বড় একটা আস্থার সংকট তৈরি হয়েছে। না হলে ভাইদের সাথে আমরা কিন্তু 17 বছর রাজপথে একসাথে জীবন দিয়েছি, ফাঁসির মঞ্চে ঝুলেছি, আয়নাঘরে থেকেছি, তারপর হচ্ছে গুম খুন আমরা শিকার হয়েছি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই মিলে একটা ফ্যাসিবাদ তাড়িয়ে আমরা যখন একটা নতুন বাংলাদেশের জন্য উই ওয়ান্ট জাস্টিস, একটা সেফ বাংলাদেশ সংস্কার নির্মাণ, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য জুলাই যোদ্ধারা জীবন দিল, আমরা সবাই সংগ্রাম করলাম। এখন সেখানে এসে আপনি যদি এখন আপনার যেগুলো আপনার স্বার্থে যায়, সরকারের স্বার্থে যায়, সেগুলো থাকবে, যেগুলো সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে সেগুলোকে আবার যদি আপনি সরাই দেন, সেগুলোকে আপনি নাই করে দেন, গুম কমিশন বলেন, মানবাধিকার কমিশন, আজকে সুপ্রিম কোর্ট সচিবালয় বলেন, ব্যাংক রেজুলেশনের মাধ্যমে আজকে এই যে এস আলম
সালামের মতো যারা হচ্ছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাংক ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে, তারা আজকে আবার তাদেরকে আপনি যদি আবার সেই ব্যাংকের নিয়ন্ত্রণ কর্তৃত্ব তাদের হাতে তুলে দেন, তাহলে মানুষের আসলে আস্থার জায়গাটা থাকলো কিনা? আস্থার জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যে আধিপত্যবাদ বিরোধী ভারতের বিরুদ্ধে আমাদের যে জনতা, শুধু 5ই আগস্ট কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয় নাই, 5ই আগস্টে কিন্তু ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছে বাংলাদেশে। তাদের সেবাদাস যারা শেখ হাসিনাকে যারা বসিয়েছিল, অবৈধভাবে ক্ষমতা রেখেছিল, তাদের পতন ঘটেছে। এখন যদি আপনি সেই আবার সেই ভারতের সাথে যদি আবার আপনার মাখামাখি শুরু হয়, তাদের সাথে যদি আপনার মাহফুজ ভাই, এইখানে কিন্তু অনেকগুলো প্রসঙ্গ সেনাবাহিনী পুলিশ বাহিনীকে আবার প্রশিক্ষণ দেওয়ার জন্য মানে আপনি বাংলাদেশে যদি আসে, জুলাই তাহলে তো আবার সেই একই কায়দা হলো। আপনি নতুন কি পেলেন? মাহফুজ ভাই, আমি একটুখানি আপনাকে যদি প্রশ্ন করি, এই যে আধিপত্যবাদের কথা বললেন আপনি, এবং সংবিধানকেও নানানভাবে আপনাদের অনেক নেতারা মুজিবিন্দিরা সংবিধান হিসেবে অভিহিত করে, আপনি করেন কিনা আমি জানি না, সংবিধানকে মুজিবিন্দিরার যে সংবিধান বলা হয়, মানে সেই জায়গা থেকে আপনি, মানে আমি কেন বলছি এই কথা, যে এখন এসে আপনার মনে হয় কিনা যে সরকার মাত্র চলছে এবং বিরোধী দলও কি বলা যায় একদম সংসদে খুবই ভাইব্রেন্ট, এখন এটা ইটস টু আর্লি কিনা যে মাঠের যে আন্দোলনের জায়গায় আপনারা যাচ্ছেন এবং আস্থা ভেঙে যাওয়া, মানে এইরকম জায়গায় কি গেছে আসলে সরকার? না, সরকার এটা আপনারা বলেন যে একই ইয়ার তফসিলের মাধ্যমে একটা নির্বাচন হলো, দুটা নির্বাচন হলো, একটা হলো সরকার গঠন হলো, আর একটা হলো কি আপনার যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। আমরা দুইটা ভোট দিলাম একই ব্যালটে, মানে দুইটা ব্যালটের মধ্যে একই তফসিলের মধ্যে নির্বাচন কমিশন একটা তফসিল ঘোষণা করলো। এবং আমাদের এই আজকে ভাই যেটা বললেন যে জুলাই সনদ, ওনারা জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করবেন বলতেছেন, কিন্তু জুলাই সনদ আর হলো যে গণভোট অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ হওয়ার পরে এটা এই যে তফসিল ঘোষণা করে দেওয়ার পরে এটা তো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ছিল, এটা নিয়ে তো প্রচারণা চালিয়েছেন, সরকার চালিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী ভোট চেয়েছে, আমরা চেয়েছি, সবাই মিলে। তখন কেন ভাইদের কাছে এটা মনে হয় না যে এটা সমস্যা আছে? এটা গণভোট কি অস্বীকার করেছে সরকার? গণভোটকে অস্বীকার তো আপনি শুনেন, এখন বাইরে একটা যুক্তি দিচ্ছে গণভোট হওয়ার কথা ছিল, হয়ে গেছে, আর কি করার, এটা তার কোনো দরকার নাই। এরকম যদি একটা মানে ধরেন জনগণ ভোট দিচ্ছে, সরকার গঠিত হইলো না, যদি না হইতো তাহলে কি বাইরে কথা এটা এভাবে বলতো? এখন গণভোটটা কি জন্য হয়েছে? গণভোটটা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য। সেদিন যদি ভুল হয় ভাই ব্যাখ্যা দিবেন, তাহলে সবাই গেল শপথ গ্রহণ করার জন্য, নির্বাচন কমিশন শপথনামা দিল, সবাইকে দিল, তো ওই পর্যন্ত কেউ জানতো না যে ওনারা আসলে শপথ নেবেন না। একদিন আগে বা ওনারা কয়েকদিন আগে জানছে, উনি বলতে পারবেন, মিডিয়া আপনারা জানতেন কিনা, কেউ জানতো না, সবাই গেল দুইটা শপথ হবে, হঠাৎ করে বাইরে বললেন আমরা একটা শপথ নেব না। তাহলে শুরুটা হইলো কোন জায়গায়? সবাই ওইটার একটা ব্যাখ্যা বোধহয় পাওয়া গেছে, না ব্যাখ্যা সংবিধানে এটাকে ধারণ করে পরবর্তীকালে বাস্তবায়ন, এই তো কথা ব্যাখ্যাটা আপনি দিতে পারেন, কিন্তু গণভোটের অধ্যাদেশে তো সুনির্দিষ্টভাবে লেখা আছে এটার জন্য কি হইবে, 180 দিনের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়ে সেটা আমরা একটুখানি শুনে নিই এই প্রসঙ্গে। জি,